হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়াই আছে, মাথুর বলতে কি বোঝো। এই যে টপিকটা রয়েছে মাথুর, এই মাথুর বলতে কি বোঝো এবং মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে, তার কবি প্রতিভা যে রয়েছে সম্পূর্ণ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে, তোমরা এখানে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে, ঠিক আছে? এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাথুর বলতে কি বোঝো, ঠিক আছে? এই যে মাথুর যে টপিকটা রয়েছে এটার উপর থেকে দেখো কি বলছে, একটু স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? কি বলছে, কৃষ্ণের মথুরা গমনজনিত দুঃখকে সামনে রেখে কবিরা রাধার বিরহ মূর্তি স্থাপন করেছেন যে পদগুলিতে, তাকেই মাথুর পদ বলে। মানে কৃষ্ণ যে মথুরায় গমন করেছে এবং সেই সময় যে কৃষ্ণকে ছেড়ে রাধার যে দুঃখ, যে পদগুলির মধ্যে আলোচনা করা হয়েছে সেটাই কিন্তু মাথুর পর্যায়ের পদের মধ্যে পড়ে। এবং কি বলছে যে কংস দমনের উদ্দেশ্যে কৃষ্ণ মথুরায় গমন করেছে, এদিকে প্রিয়জন ব্যথায়, প্রিয়জনের ব্যথায় রাধা বেদনার্থ। এবং কি বলছে, রাধার সেই বেদনার্থ চিত্রকে সামনে রেখে কবিরা যে পদগুলি রচনা করেছেন তাকেই মাথুর বলে। এই যে এই জায়গাটা তোমাদেরকে যেটা বললাম সুন্দর করে, মানে মাথুর পর্যায়ের পদ কাকে বলে, এই জায়গাটা কিন্তু ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে? তাই বলছে মাথুর পর্যায়ে এবার শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে কবি বিদ্যাপতি। প্রথমটা কিন্তু এখানে বলে দিলাম খুব সুন্দরভাবে যে মাথুর কাকে বলে এবং মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে, ঠিক আছে? এরপরে চলো মাথুর পর্যায়ে যে রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। কি বলছে, বৈষ্ণব পদসাহিত্যে অন্যতম কবি হচ্ছে বিদ্যাপতি। যেখানে আমরা দেখবো বিদ্যাপতি বাঙালি না মৈথিলি, এই নিয়ে ভীষণ প্রশ্ন কিন্তু ঊর্ধ্বে রয়েছে। বৈষ্ণব পদাবলীর কবি হিসাবে তাকে মনে রাখা হয়, মানে তার যে জাতি রয়েছে সেটার থেকে কিন্তু তিনি যে বৈষ্ণব পদাবলী একজন শ্রেষ্ঠ কবি সেই হিসেবে কিন্তু তাকে মনে রাখা হয়। এবং কি বলছে, চৈতন্যদেব বিদ্যাপতির পদ আস্বাদন করতেন। যেখানে আমরা দেখবো পরবর্তীকালে কবি নরহরি দাস লিখেছেন যে জয় বিদ্যাপতি কবিকুল চন্দ্র রসিক সভাভূষণ মুকুন্দ। খুব সুন্দর হয়ে কিন্তু তার সম্পর্কে নরহরি দাস লিখেছেন। মানে বৈষ্ণব পদাবলী সাহিত্যের ক্ষেত্রে কিন্তু তিনি একজন বিখ্যাত কবি ছিলেন এবং মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কিন্তু কবি বিদ্যাপতি, ঠিক আছে? দেখো তারপর কি বলছে, যে বৈষ্ণব, দেখো তারপর কি বলছে, বৈষ্ণব পদসাহিত্যে বিদ্যাপতির অনন্য কৃতিত্বের জন্য তিনি অভিনব জয়দেব, তার সঙ্গে কি বলছে মৈথিলী কোকিল, এই যে এই জায়গাটা মৈথিলী কোকিল বা অভিনব জয়দেব কাকে বলা হতো, এটা কিন্তু কবি বিদ্যাপতিকে এই উপাধিগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? যাকে মৈথিলী কোকিলও কিন্তু বলতো, মৈথিল কোকিল যে এই উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে। এবং রাধা ক্রমবিকাশ চিত্রণে বিদ্যাপতির ভূমিকা অনন্য। তাই রবীন্দ্রনাথ লিখেছেন যে বিদ্যাপতির রাধা অল্পে অল্পে মুকুলিত বিকশিত হইয়া উঠিতেছে, যেখানে সৌন্দর্যের ঢলঢল করিতেছে, আর সেই জন্য ছন্দ, সঙ্গীত এবং বিচিত্র রং এই বিদ্যাপতির পদ পরিপূর্ণ। রাধার দৈহিক বর্ণনায় বিদ্যাপতির কাব্যে অপূর্ব সংযমের পরিচয় পাওয়া যায়। যেখানে আমরা দেখব বিদ্যাপতি মূলত বয়সন্ধি, তার সঙ্গে মাথুরের কবি, মানে রাধার যে বিরহ, সেই বিরহ কিন্তু খুব সুন্দরভাবে বিদ্যাপতি তার কাব্যের মধ্যে ফুটিয়ে তুলেছে। এবং তার সঙ্গে কি বলেছে যে বিদ্যাপতি মূলত বয়সন্ধি এবং মাথুরের কবি, যেখানে বয়সন্ধি পর্যায়ে রাধার যে মনস্থ বিকাশ সেটার অনবদ্য বর্ণনা কিন্তু দিয়েছে কবি, ঠিক আছে?
তারপর দেখো এখানে সেই পদের কয়েকটা আর কি উদাহরণ দিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে বলছে কি যে শৈশব যৌবনে দুহ মিলি গেল, শ্রবণক পদ দুহি লোচন গেল, রচনক চাতুরী লহ লহ হাস, ধরা নিয়ে চাঁদ কে এলো পরকাশ। খুব সুন্দর হয় তার যে কাব্য রয়েছে, সে মানে পদগুলো রয়েছে বৈষ্ণব পদাবলীর পদ, সেই পদের থেকে কিন্তু কয়েকটা লাইন উদাহরণ দিয়েছে। এবং কি বলছে, সুখ দুঃখ আনন্দ বিরহ সব মিলিয়ে বিদ্যাপতি সামগ্রিক জীবনের কবি। তার সঙ্গে বিদ্যাপতি কবিতা ইন্দ্রিয় অনুগামী হয়েও ইন্দ্রিয়তীত। এবং মানে তিনি কি সমস্ত সুখ দুঃখ, রাধার যে সুখ দুঃখ আনন্দ সব নিয়ে কিন্তু তিনি তার পদের মধ্যে আলোচনা করেছেন। এবং কি বলছেন যে তাই বঙ্কিমচন্দ্র যথার্থই বলেছেন তার সম্পর্কে, বিদ্যাপতি কবিতার বেগগামী এবং বেগবতী তরঙ্গ সংকুলা নদী। যেখানে বিদ্যাপতি বিভিন্ন পদ লিখেছেন, সমস্তের ঊর্ধ্বে তিনি বিরহ চিত্রণে কিন্তু খ্যাতি অর্জন করেছে। মানে যে সমস্ত পদ লিখেছে, বিরহ যে রয়েছে সেই বিরহের ক্ষেত্রে কিন্তু তিনি সবার থেকে মানে বেশি খ্যাতি লাভ করেছে। এবং কি বলছে যে তার রাধা যেন চিরকালীন নারীর প্রতিনিধি, ঠিক আছে, মানে তার রাধা যে রয়েছে সেটা যেন চিরকালীন একটা নারীর প্রতিনিধি হিসেবে কিন্তু তিনি উপস্থাপন করেছে। তাই বলছে দেখো এখানে যে মাধব বহুত মিনতি করি, এখানে খুব সুন্দরভাবে সেই কবিতারই কয়েকটা মানে বৈষ্ণব পদাবলীর পদের কয়েকটা উদাহরণ দিয়েছে। মাধব বহুত মিনতি করি তৈ দেই তুলসী তিল, এ দেহ সময়ের পেলেও দয়া জন ছোড় বিময়, ঠিক আছে। যেখানে বিদ্যাপতি রাজসভার কবি হলেও চিরন্তর জীবনের জয়গাথা রচনা করেছেন এবং বিরহের মধ্যে দিয়ে যেন জীবনকে নবরূপে তিনি উপলব্ধি করেছেন। যেখানে আমরা দেখবো বৈষ্ণব পদাবলী রাধা তার হাতে চিরকালীন প্রেমিকের মূর্তিতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে, চিরকালীন কিন্তু একটা প্রেমিকের মূর্তিতে কিন্তু তিনি রাধাকে প্রতিষ্ঠা করেছে। তো আজকের এই টপিকটার উপর আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।